চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের 2026 সালের নতুন বই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সূচিপত্র। তো এখানে প্রথম অধ্যায়ের নাম হলো প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ, যেটি থাকবে তোমাদের 1 পৃষ্ঠা থেকে 8 পৃষ্ঠা পর্যন্ত। তো এখানে তোমাদের 1 থেকে 8 পৃষ্ঠা পর্যন্ত অনেকগুলো ছক পূরণ থাকবে এবং অনুশীলনীতে অনেকগুলো প্রশ্ন থাকবে। তো এই ভিডিওতে তোমাদের এই অধ্যায়ে যতগুলো ছক পূরণ রয়েছে সবগুলো ছক পূরণ করে দেওয়া হবে বিস্তারিত উত্তর সহ, এবং এর অনুশীলনীতে মানে এই অধ্যায়ের অনুশীলনীতে তোমাদের যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়ে দেওয়া হবে। তো শিক্ষার্থীরা এভাবে তোমাদের যতগুলো অধ্যায় দেখতে পাচ্ছ সবগুলো অধ্যায় এরকম বিস্তারিত ক্লাস দেওয়া হবে। সেগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমরা ক্লাসগুলো আমাদের চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে এবং তোমরা যাতে সঠিক সময়ে ক্লাসগুলো পেয়ে যেতে পারো। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এখন আমরা তোমাদের অধ্যায় 1-এর এই ক্লাসটা এমনভাবে করাবো যাতে এই ক্লাসটা করার পর এখান থেকে তোমাদের কোনো রকম প্রশ্ন করা হলে, অর্থাৎ যেরকমই প্রশ্ন করা হোক, তোমরা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে এবং পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসবে সবগুলো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা আমরা ক্লাসটা শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি অধ্যায় 1 প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। তো এখানে আমরা প্রথমে এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছি প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা, এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের ক নাম্বারে বলা হয়েছে উপরের ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কিত প্রশ্নের উত্তর লিখি। তো এখানে আমরা ছবিটা ভালোভাবে দেখেছি। তো এখন আমরা এখানে একটা চক দেখতে পাচ্ছি, এই চকে কিছু প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলোর উত্তর দেখব। তো এখানে 1 নাম্বার প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কী কী, এখানে উত্তর লিখব। তারপর 2 নাম্বার সামাজিক পরিবেশের উপাদানগুলো কী কী, তো এরপর এখানে উত্তর লিখব। তারপর 3 নাম্বার সামাজিক পরিবেশ কিভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল, তো এখানে আমরা নিচে উত্তর লিখব। তো শিক্ষার্থীরা এখন তোমাদের এই চকে যে প্রশ্নগুলো করা হয়েছে, এখন আমি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেখাই। তো আমরা উত্তরগুলো দেখি। তো শিক্ষার্থীরা এখানে আমাদের ছকের 1 নম্বর প্রশ্নটি ছিল প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কী কী। তো এখানে 1 নম্বর প্রশ্নের উত্তর হলো প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো হলো মাটি, পানি, বাতাস, গাছপালা, নদী, পশু পাখি যেমন হাঁস, মুরগি এগুলো আর কি, ও সূর্যালোক। তো এগুলো হলো প্রাকৃতিক পরিবেশের উপাদান। এরপর আমাদের 2 নম্বর প্রশ্ন সামাজিক পরিবেশের উপাদানগুলো কী কী। তো 2 নম্বর প্রশ্নটির উত্তর হলো সামাজিক পরিবেশের উপাদানগুলো হলো মানুষ, ঘরবাড়ি, বিদ্যালয়, রাস্তাঘাট, খেলার মাঠ ও যানবাহন। তো যানবাহন বলতে যেমন নৌকা ইত্যাদি এগুলোকে বোঝাচ্ছে। তো এগুলো হলো সামাজিক পরিবেশের উপাদান। তো শিক্ষার্থীরা এখানে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, যানবাহন তো অনেক কিছু রয়েছে, তাহলে এখানে শুধু নৌকা কেন দেওয়া হয়েছে? তো এখানে নৌকা এটা দেওয়ার কারণ হলো এখানে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর এই ছবিটা থেকে দেওয়ার জন্য বলা হয়েছিল। তো এই ছবিতে আমরা যানবাহন বলতে জাস্ট এখানে একটা নৌকার ছবি দেখতে পাচ্ছি, তাই এখানে নৌকা এটা ব্যবহার করা হয়েছে, মানে যানবাহন বলতে এখানে নৌকা এটা বোঝানো হয়েছে। তো শিক্ষার্থীরা বিষয়টা আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা এর পরের প্রশ্ন দেখতে পাচ্ছি 3 নাম্বার সামাজিক পরিবেশ কিভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। তো এখন আমরা 3 নাম্বার প্রশ্নটার উত্তর দেখব। এখানে দেখতে পাচ্ছি সামাজিক পরিবেশ যেভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল সেটা হলো মানুষের তৈরি সামাজিক পরিবেশ, যেমন ঘরবাড়ি, বিদ্যালয় বানাতে যেসব উপাদানের প্রয়োজন যেমন কাঠ, মাটি, বাঁশ, তা প্রাকৃতিক পরিবেশ থেকে আসে। এছাড়া জীবনযাপনের জন্য মানুষ পুরোপুরি প্রকৃতির যেমন পানি, বাতাস, খাদ্য এগুলোর উপর নির্ভরশীল। তো শিক্ষার্থীরা আশা করি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছ, যেমন সামাজিক পরিবেশ কীভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর আমরা এর পরবর্তী অংশে যাই। তো শিক্ষার্থীরা এরপর আমরা এর পরের পৃষ্ঠায় একটা ছবি দেখতে পাচ্ছি, প্রথম একটা ছবি দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি পরিবেশ আমাদের জীবন জীবিকা নির্বাহে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। আমাদের পোশাক আশাক, খাবার দাবার, চাল চলন অনেকটাই পরিবেশ প্রকৃতির উপর নির্ভরশীল। যেমন শীতে একটু রোদ পেলে আনন্দ পাই, গরমের রোদ থেকে দূরে থাকার চেষ্টা করি এবং প্রচণ্ড গরম গাছের ছায়ায় শান্তি পাই। গাছপালা তাপমাত্রা কমিয়ে পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে তোলে। নির্মল বাতাস নেওয়ার জন্য আমরা শহর থেকে দূরের কোনো সবুজে ঘেরা প্রকৃতিতে বেড়াতে যাই। যে যানবাহন ভ্রমণ করি তা আবার চলে তেল, বিদ্যুৎ বা গ্যাসে। প্রকৃতি এসব জ্বালানি সরবরাহ করে, তবে জ্বালানির এই মজুদ অপূরন্ত নয়, একদিন শেষ হয়ে যাবে। তো এরপর সূর্য সকল শক্তির উৎস। আমরা পরিবেশ বান্ধব সৌরশক্তি বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। সূর্যের আলো
সবুজ উদ্ভিদের খাবার তৈরির অন্যতম উপাদান, আবার এই সবুজ উদ্ভিদই অনেক প্রাণীর খাবার। এরপর আমরা একটু নিচে স্ক্রল করি। এরপর দেখতে পাচ্ছি উদ্ভিদ জন্মাতে মাটি দরকার, মাটি ছাঁকনির মতো কাজ করে বৃষ্টির পানিকে বিশুদ্ধ করে ভূগর্ভ জমায়, এ পানি আমরা পান করি। কৃষক এ মাটিতেই ফসল ফলায়, তারা মাটির যত্ন নেন, আবার কীটনাশক ব্যবহার করে মাটি দূষিত করে। তো শিক্ষার্থীরা, এরপর আমরা অনেকে ইট তৈরির জন্য মাটি বিক্রি করি, এতে মাটি নষ্ট হয়। যেখানে সেখানে পলিথিন ও প্লাস্টিকের জিনিসপত্র ফেলে মাটি নষ্ট করি। এছাড়া উপকূলীয় অঞ্চলে বাঁধ দিয়ে চিংড়ি চাষ মাটির লবণাক্ততা বাড়ায়, ফলে ফসল উৎপাদন ও বিশুদ্ধ পানির উৎস কমে যাচ্ছে। এরপর হাউড বাউড নদী নালায় প্রচুর মাছ পাওয়া যায়, ফলে এসব এলাকায় মৎস্যভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে ওঠে। মানুষ মাছ ধরে নিজের চাহিদা মেটায় এবং অনেকে তা বিক্রি করে অর্থ উপার্জন করে, কেউ নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে। কিন্তু এসব জলাশয় আজ হুমকির মুখে। ময়লা আবর্জনা ফেলার কারণে পানি দূষণ উদ্বেগজনকভাবে বাড়ছে। একইভাবে নগরায়ন, প্রযুক্তির উন্নয়ন ইত্যাদির ফলে বেড়ে যায় বায়ু দূষণ। বায়ু দূষণ বাড়ছে, রোগ ব্যাধি ব্যাহত হচ্ছে, ফসল উৎপাদন কমছে, মানুষের স্বাভাবিক আয়ু। তো শিক্ষার্থীরা, এতটুকু আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা দেখতে পাচ্ছি আবার জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য, পানি, বাসস্থান, জ্বালানি ইত্যাদির চাহিদা বাড়ছে। নদী দখলের ফলে পরিবর্তিত হচ্ছে নদীর গতিপথ, কৃষি জমির রূপ এবং ধ্বংস হচ্ছে বন। এতে বনের উপর নির্ভরশীল মানুষের ভোগান্তি বাড়ছে, বাড়ি বা আসবাবপত্র তৈরির উপকরণ দুষ্প্রাপ্য হয়ে পড়ছে। অন্যদিকে পাহাড়ের মাটি ও গাছ কাটার ফলে ভূমিধস হচ্ছে, এতে মাটি চাপা পড়ছে ঘরবাড়ি, গৃহপালিত পশু, এমনকি মানুষও। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এবার আমরা আরেকটু নিচে স্ক্রল করে এর পরে থেকে ধীরে ধীরে পড়া শুরু করি, তো যাতে তোমাদের একটু সুবিধা হয়। তো আমরা একটু নিচে টানি। তো এমনকি মানুষও এরপর থেকে শুধু মানুষ নয়, পাহাড় ও বন ধ্বংসের চরম বিপদে আছে বন্যপ্রাণী। আশ্রয় ও খাবারের অভাবে কোনো কোনো প্রাণী পৃথিবী থেকে চিরতরেই হারিয়ে যাচ্ছে, মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আবার কোনো কোনো প্রাণী বিলুপ্ত হওয়ার পথে। প্রাকৃতিক পরিবেশের এই ব্যাপক পরিবর্তনের জন্য মানুষই দায়ী, তাই পরিবেশ সংরক্ষণে আমাদের সবার সচেতন হওয়া প্রয়োজন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছ। এরপর এখানে আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছি খ নাম্বার। এখানে আমাদের খ নাম্বারে বলা হয়েছে উপরের অনুচ্ছেদটি পড়ে আমরা প্রকৃতির কোন কোন উপাদানের উপর নির্ভরশীল তার একটি তালিকা তৈরি করি। তো এখানে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি, তো তোমরা বক্সটা দেখতে পাচ্ছ। এই বক্সে আমরা যেমন এখানে এক নাম্বারে দেখতে পাচ্ছি মাটি। তো এভাবে আমরা 2, 3, 4, 5, 6, 7, 8। তো যেমন এখানে আমরা একে মাটি দেখতে পাচ্ছি, তারপর 2-এ কী হবে, 3-এ কী হবে, 4-এ কী হবে, এভাবে 8 পর্যন্ত, মানে 1 থেকে 8 পর্যন্ত কী হবে, এগুলো এখন আমরা বিস্তারিত উত্তর সহ দেখব। তো শিক্ষার্থীরা, আমরা উত্তরগুলো দেখি। তো শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রকৃতির কোন কোন উপাদানের উপর নির্ভরশীল তার একটি তালিকা। তো এখানে অনুচ্ছেদটিতে প্রকৃতির অনেকগুলো উপাদানের কথা বলা হয়েছে, সেগুলোর উপর ভিত্তি করে তালিকাটি নিচে দেওয়া হলো। তো এখানে আমরা এক নম্বরে মাটিটি দেওয়া ছিল তোমাদের। তারপর 2 নম্বরে তোমরা লিখতে পারো ফানি, যেমন বৃষ্টি, নদী, হাউড বাউড ইত্যাদি। এখানে তোমরা ফানি লিখবে। তারপর 3 নম্বরে তোমরা বাতাস বা বায়ু, তো এখানে একই কথা, বাতাস বা বায়ু যে কোনো একটা লিখলে হবে। এরপর তোমরা 4 নম্বরে লিখতে পারো গাছপালা বা উদ্ভিদ। তারপর 5 নাম্বার সূর্যের আলো বা সৌরশক্তি। তারপর তোমরা 6 নম্বরে লিখতে পারো তেল, গ্যাস ও কয়লা। তো এখানে তোমরা চাইলে তেল লিখতে পারো, তারপর চাইলে শুধু গ্যাস লিখতে পারো, তারপর তোমরা চাইলে শুধু কয়লা লিখতে পারো। তো এই 3টা থেকে তোমরা 6 নম্বরে যে কোনো একটা লিখলেই হবে। তারপর 7 নম্বরে তোমরা পশু পাখি ও মাছ এটা লিখবে। তারপর 8 নম্বরে তোমরা লিখবে পাহাড় ও বন। তো শিক্ষার্থীরা, আশা করি খ নাম্বারের উত্তরগুলো তোমরা পেয়ে গেছো। যেমন এখানে 1 নম্বরে ছিল মাটি, তো 2 নম্বরে কী লিখবে, 3 নম্বরে কী লিখবে, 4 নম্বরে কী লিখবে এবং 5, 6, 7, 8 নম্বরে কী লিখবে তোমরা বক্সটাতে আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর আমরা এর পরের প্রশ্নে যাই। তো এখানে আমাদের ঘ নাম্বারে বলা হয়েছে উপরের তৈরিকৃত তালিকা পর্যালোচনা করে নিচের ছকটি পূরণ করো। তো উপরের ওই ছকটি আমরা পর্যালোচনা করে এই ছকটা পূরণ করতে হবে আমাদের। যেমন এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি তালিকায় উপস্থিত উপাদান। তারপর এখানে তালিকায় উপস্থিত উপাদান এখানে আমরা 1, 2, 3, 4, 5 পর্যন্ত দেখতে পাচ্ছি।
তারপর এরপর আমরা যেভাবে উপকৃত হই, তো এখানে 1 নম্বরে মাটি ছিল, যেমন মাটিতে ফসল ফলায়, মাটি ছাঁকনির মতো কাজ করে পানি বিশুদ্ধ করে। তারপর না থাকলে যে সমস্যা হবে, মানে মাটি না থাকলে যে সমস্যা হবে, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট হতো। তো শিক্ষার্থীরা এখানে 1 আমাদের কমপ্লিট করা ছিল মাটি নিয়ে। তো এভাবে আমাদের 2, 3, 4, 5 এগুলো 1-এর মতো কমপ্লিট করতে হবে। তো এখানে আমরা এই ছকটার কমপ্লিট করা উত্তর সহ বিস্তারিত দেখি ছকটা। তো শিক্ষার্থীরা এখানে আমরা ছকটার বিস্তারিত কমপ্লিট করা উত্তর সহ এখানে দেখতে পাচ্ছি, যেমন তালিকায় উল্লেখিত উপাদান। এখানে আমাদের 1 নম্বরে ছিল মাটি। তো আমরা মাটি থেকে যেভাবে উপকৃত হই, মাটিতে ফসল ফলায়, মাটি চাকরির মতো কাজ করে পানি বিশুদ্ধ করে। তো না থাকলে যে সমস্যা হতো, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট হতো। এরপর 2 নম্বরে আমরা লিখব সূর্যের আলো। তো সূর্যের আলো থেকে আমরা যেভাবে উপকৃত হই, এটি সকল শক্তির উৎস, এটি ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে। তো না থাকলে যে সমস্যা হতো, পৃথিবী অন্ধকার ও ঠান্ডা হয়ে যেত, গাছপালা খাবার তৈরি করতে পারতো না, ফলে আমরাও খাবার পেতাম না। তারপর 3 নম্বরে আমরা লিখব গাছপালা। তো আমরা যেভাবে উপকৃত হই, গাছ আমাদের ছায়া দেয় এবং পরিবেশ ঠান্ডা রাখে, বিশুদ্ধ বাতাস ও অক্সিজেন দেয়। তো এরপর গাছ না থাকলে যে সমস্যা হতো, বিশুদ্ধ বাতাসের অভাব হতো, পৃথিবী অনেক গরম হয়ে যেত এবং শ্বাস নেওয়ায় কষ্ট হতো। এক কথায় আমরা শ্বাস নিতে পারতাম না এবং জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যেত। তো এভাবে তোমরা লিখতে পারো। তো এতটুকু লেখা লাগবে না, এখানে যতটুকু রয়েছে ততটুকু লিখলে হবে। এরপর আমরা 4 নম্বরে লিখব ফানি। তারপর ফানি থেকে আমরা যেভাবে উপকৃত হই, আমরা ফানি পান করি, গোসল করি এবং কৃষিকাজে ব্যবহার করি। এরপর না থাকলে যে সমস্যা হতো, ফানি ছাড়া মানুষ, পশু পাখি ও গাছপালা কেউ বাঁচতে পারতো না, চাষাবাদ বন্ধ হয়ে যেত। এরপর আমরা 5 নম্বরে লিখব বাতাস অথবা বায়ু, একই কথা। তো বাতাস থেকে আমরা যেভাবে উপকৃত হই, তো এখানে বাতাস থেকে আমরা শ্বাস নিই, যেমন অক্সিজেন, বাতাস শরীর জুড়ায়। এরপর না থাকলে যে সমস্যা হতো, শ্বাস নিতে না পেরে সকল প্রাণী ও জীব মারা যেত। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই প্রশ্নটার মানে এই ছকটার বিস্তারিত কমপ্লিট করা উত্তর তোমরা পেয়ে গেছো। তো শিক্ষার্থীরা তোমরা এভাবেই এই ছকটা কমপ্লিট করবে, আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা যেহেতু আমাদের ঘ নাম্বারের ছকটা কমপ্লিট করা বিস্তারিত উত্তর সহ দেখা হলো, এরপর আমরা তোমাদের এর পরের প্রশ্নে যাই। তো এখানে আমরা ঘ নাম্বারে দেখতে পাচ্ছি, পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটি পড়ে প্রাকৃতিক পরিবেশ কিভাবে মানুষের কার্যক্রম দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তা নিচের মাইন্ড ম্যাপে লিখি। তো এখানে আমরা আগে যে অনুচ্ছেদটা পড়েছি, কিছুক্ষণ আগে যে অনুচ্ছেদটা তোমাদের পড়ে বুঝিয়ে দিয়েছিলাম, তো সেই অনুচ্ছেদটা পড়ে এখানে আমরা একটা মাইন্ড ম্যাপ দেখতে পাচ্ছি। তো তোমাদের জিনিসটা আরেকটু ছোটো করে দেখাই। তো আশা করি তোমরা জিনিসটা এখন বিস্তারিত দেখতে পাচ্ছ। তো এখানে আমরা এই মাইন্ড ম্যাপটা দেখতে পাচ্ছি, যেমন এখানে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক পরিবেশ, তারপর মাটি, পানি, বায়ু, তারপর বন, নদী, পাহাড়। তো শিক্ষার্থীরা এখানে আমরা এই উপকরণগুলো দেখলাম। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি মাটি। তো মাটির এখানে আমরা 2টা বক্স দেখতে পাচ্ছি, একটা বক্সে লেখা আছে কীটনাশক ব্যবহার, তো আরেকটা বক্সে কি বসবে সেটা আমাদের লিখতে হবে। তো এভাবে প্রত্যেক উপকরণের জন্য 2টা বক্স দেওয়া হয়েছে, প্রত্যেক বক্সে কী কী লিখতে কী হবে সেগুলো আমাদের কমপ্লিট করতে হবে। তো আমরা এটার উত্তর দেখি এখন। তো শিক্ষার্থীরা এখানে আমরা মাইন্ড ম্যাপটার উত্তর দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের 1 নম্বরে ছিল মাটি। তো এখানে মাটির এটার প্রথম বক্সে বসবে কৃষিকাজে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা, তারপর 2 নম্বর বক্সে বসবে ইট তৈরির জন্য মাটি বিক্রি করা। তো শিক্ষার্থীরা তোমরা মাইন্ড ম্যাপটার ছবি দেখতে পাচ্ছ। তো এখানে মাটির এই 2 বক্সে তোমরা এই 2টা লেখা লিখবে, আশা করি বুঝতে পেরেছ। এরপর তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বরে ফানি। তো এখানে ফানির প্রথম বক্সে তোমরা লিখবে জলাশয়ে ময়লা আবর্জনা ফেলা, তারপর 2 নম্বর বক্সে তোমরা লিখবে বাদ দিয়ে চিংড়ি চাষের ফলে পানির লবণাক্ততা বাড়ানো। তো শিক্ষার্থীরা তোমরা ফানির এই 2টা বক্সে এই 2টা কথা লিখবে, আশা করি বুঝতে পেরেছ। এরপর বায়ু। তো বায়ুর এই 2টা বক্সে তোমরা লিখবে, 1 নম্বরে লিখবে অতিরিক্ত নগরায়ন ও প্রযুক্তির উন্নয়ন জনিত ধোঁয়া, তারপর 2 নম্বর বক্সে তোমরা লিখবে গাছপালা কেটে ফেলা ফলে বাতাসে অক্সিজেনের ভারসাম্য নষ্ট হওয়া। তো বায়ুর এই 2টা বক্সে তোমরা এই 2টা কথা লিখবে। তো শিক্ষার্থীরা আশা করি এই বিষয়গুলো তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারতেছি মানে। তো এখানে এরপর তোমরা 4 নম্বরে বন। তো বনের এই 2টা বক্সে তোমরা প্রথম বক্সে লিখবে জনসংখ্যা বৃদ্ধির ফলে ঘরবাড়ি বানাতে বন ধ্বংস করা, তারপর 2 নম্বর বক্সে লিখবে বনের গাছ কাটার ফলে পশু পাখির আবাসস্থল নষ্ট হওয়া। তো বনের 2টা বক্সে তোমরা এই 2টা কথা লিখবে। এরপর নদী। তো নদীর এখানে তোমরা প্রথম বক্সে লিখবে অবৈধভাবে নদী দখল করা, তারপর 2 নম্বর বক্সে লিখবে নদী দখলের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হওয়া। তো শিক্ষার্থীরা এরপর 6 নম্বর পাহাড়। তো পাহাড়ের এখানে তোমরা প্রথম বক্সে লিখবে ঘরবাড়ি বানাতে পাহাড়ের মাটি ও গাছ কাটা, তারপর 2 নম্বর বক্সে লিখবে অনিয়ন্ত্রিত পাহাড় কাটার ফলে ভূমিধস হওয়া।
তো প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি এতক্ষণে তোমাদের যা যা দেখিয়েছি তোমরা সবগুলো বুঝতে পেরেছ। এখন তোমরা নিজেরাই পারবে এখানে কোন বক্সে কোন জিনিস লিখবে, মানে এই মাইন্ড ম্যাপটার কোন বক্সে কী কী লিখবে তোমরা আশা করি এতক্ষণে বুঝে গেছো। তো আমাদের মানে এই জিনিসটা তোমাদের আর আশা করি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার দরকার নেই, তোমরা বুঝে গেছো। তো শিক্ষার্থীরা এরপর আমরা এরপরের অংশে যাই। তো আমরা ধীরে ধীরে একটু নিচে স্ক্রল করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর পরিবেশ সংরক্ষণ। তো এখানে পরিবেশ সংরক্ষণ, এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। তো একটু নিচে স্ক্রল করি, তো একটু ছোট করি। তো শিক্ষার্থীরা এখানে আমরা 4টা ছবি দেখতে পাচ্ছি। ছবি নাম্বার 1, তো 1 নাম্বার ছবিতে আমরা বায়ু দূষণের একটা পরিবেশ দেখতে পাচ্ছি। তারপর 2 নাম্বার ছবি দেখতে পাচ্ছি। 2 নাম্বার ছবিতে আমরা শব্দ দূষণের একটা ছবি দেখতে পাচ্ছি। তো এখানে বাসের হর্নের শব্দ দূষণ হচ্ছে। তারপর 3 নাম্বার ছবিতে আমরা ময়লা আবর্জনা ফেলে মাটি দূষণের একটা ছবি দেখতে পাচ্ছি। তারপর 4 নাম্বার ছবিতে আমরা কলকারখানার ধোঁয়ায় পরিবেশ এবং বায়ু দূষণের একটা ছবি দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা এখানে আমাদের ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকটি পূরণ করো। তো এখানে আমরা ছবিগুলো দেখে বুঝতে পারছি কোনখানে কি হচ্ছে। তো এখানে আমাদের ছবি নাম্বার 1, ছবি নাম্বার 2 এবং ছবি নাম্বার 3 দেওয়া হয়েছে। তারপর এখানে বলা হয়েছে কি দূষিত হচ্ছে। তো এখানে আমরা সিরিয়াল অনুযায়ী লিখব। তারপর কিভাবে দূষিত হচ্ছে, তো এখানে আমরা সিরিয়াল অনুযায়ী লিখব। তো এখানে আমরা এই প্রশ্নটার অর্থাৎ এই ছকটার বিস্তারিত উত্তর সহ কমপ্লিট করা উত্তরটা তোমাদের দেখাই। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা এই ছকটার কমপ্লিট করা উত্তর সহ এখানে দেখতে পাচ্ছি। যেমন এখানে আমরা ছবি 1 এখানে দেখতে পাচ্ছি বায়ু বা বাতাস, মানে কি দূষিত হচ্ছে, এখানে আমরা লিখব বায়ু বা বাতাস। এরপর কিভাবে দূষিত হচ্ছে, যানবাহনের কালো ধোঁয়ার মাধ্যমে। তো এগুলো তোমরা ছবি দেখে লিখতে পারবে, তাও আমি তোমাদের একটু সহজভাবে বোঝার জন্য উত্তরগুলো দেখাচ্ছি আর কি। এরপর তোমরা ছবি 2 দেখতে পাচ্ছ। ছবি 2তে কি দূষিত হচ্ছে, ছবি 2তে দূষিত হচ্ছে শব্দ ও বায়ু। তো কীভাবে দূষিত হচ্ছে, গাড়ির হর্ন ও ধোঁয়ার মাধ্যমে। তারপর ছবি 3 কি দূষিত হচ্ছে, মাটি। তো কীভাবে দূষিত হচ্ছে, যেখানে সেখানে প্লাস্টিক ও আবর্জনা ফেলে। তারপর ছবি 4 কি দূষিত হচ্ছে, পানি ও বায়ু। তো কীভাবে দূষিত হচ্ছে, কলকারখানার বর্জ্য ও ধোঁয়ার মাধ্যমে। তো আশা করি এই ছকটাতে তোমরা কোন জায়গায় কী লিখবে আশা করি বুঝতে পেরেছ। তো চকটাও আমাদের বিস্তারিত উত্তর সহ কমপ্লিট করা হয়ে গেল। এরপর এখানে আমাদের খ নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছে আমার দেখা আশেপাশের পরিবেশের কি কি উপাদান দূষিত হচ্ছে এবং কেন হচ্ছে নিচের ছকে লিখি। তো এখানে আমরা ছকটা দেখতে পাচ্ছি যেসব উপাদান দূষিত হচ্ছে, তারপর কেন দূষিত হচ্ছে। তো এখানে 1, 2, 3, 4, তো আমরা চারটা বক্স দেখতে পাচ্ছি। তো এখন তোমাদের খ নাম্বারের এই ছকটা পূরণ করা উত্তর সহ দেখায়। তো শিক্ষার্থীরা এখানে আমরা খ নাম্বারের ছকটার উত্তর দেখতে পাচ্ছি আমার দেখা আশেপাশের পরিবেশের কি কি উপাদান দূষিত হচ্ছে ও কেন হচ্ছে। তো এখানে আমরা যেসব উপাদান দূষিত হচ্ছে এই বক্সে লিখব 1 নম্বরে লিখব বায়ু বা বাতাস, তারপর 2 নম্বরে পানি, 3 নম্বরে মাটি, 4 নম্বরের বক্সে আমরা লিখব শব্দ। তো এবারে দেখি কেন দূষিত হচ্ছে। তো 1 নম্বরে বায়ু বা বাতাস কেন দূষিত হচ্ছে, কলকারখানার কালো ধোঁয়া, যানবাহনের বিষাক্ত ধোঁয়া এবং যেখানে সেখানে ময়লা ফেলার দুর্গন্ধের কারণে বাতাস দূষিত হচ্ছে। এরপর 2 নম্বর পানি। তো পানি কীভাবে দূষিত হচ্ছে, নর্দমার বর্জ্য সরাসরি জলাশয়ে ফেলা, পুকুর বা নদীতে ময়লা আবর্জনা ও প্লাস্টিক ফেলার কারণে পানি দূষিত হচ্ছে। এরপর মাটি। তো মাটি কেন দূষিত হচ্ছে, চাষাবাদে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার এবং মাটিতে পলিথিন ও প্লাস্টিক জাতীয় জিনিস ফেলার কারণে মাটি দূষিত হচ্ছে। এরপর 4 নাম্বার শব্দ। তো শব্দ কেন দূষিত হচ্ছে, প্রয়োজন ছাড়া গাড়ির উচ্চস্বরে হর্ন বাজানো এবং কলকারখানার বিকট শব্দের কারণে শব্দ দূষণ হচ্ছে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই খ নাম্বারের চকটার বিস্তারিত উত্তর পেয়ে গেছ। এরপর গ নাম্বারে আমাদের বলা হয়েছে নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করি পরিবেশ সংরক্ষণে আমি কি করব তা ফাঁসের খালি জায়গায় লিখি। তো এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি আমার করণীয়, মানে খালি বক্সগুলোতে কী লিখব। তো শিক্ষার্থীরা এখানে আমরা প্রথম ছবিটা দেখতে পাচ্ছি। এই ছবিটা দেখে আমার মনে হচ্ছে এখানে পানি দূষণের বিষয়টা বোঝানো হচ্ছে। তো পানি দূষণ রোধে তোমার কি করণীয় সেটা এই খালি বক্সে ভালোভাবে আমাদের লিখতে হবে বিস্তারিত বুঝিয়ে। এরপর এখানে আমরা দ্বিতীয় ছবি দেখতে পাচ্ছি। এই দ্বিতীয় ছবিতে আমরা বন উজাড়করণ মানে গাছপালা কেটে ফেলা এই দৃশ্যটা দেখতে পাচ্ছি। তো এখানে এটা রোধে আমাদের কী করণীয় সেটা লিখতে হবে। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি এবং এটা রোধে আমাদের কী করণীয় সেটা ফাঁসের বক্সে লিখতে হবে। এরপর আমরা সর্বশেষ আরেকটা ছবি দেখতে পাচ্ছি। তো এই ছবিতে সম্ভবত ফাঁকি শিকারের বিষয়টা বোঝানো হয়েছে। তো এটা রোধে আমাদের কী করণীয় সেটা এ বক্সে আমাদের লিখতে হবে। তো শিক্ষার্থীরা এখন আমরা যতগুলো দেখলাম সবগুলোর বিস্তারিত উত্তর এখন আমি তোমাদের দেখাই। তো শিক্ষার্থীরা এখানে আমরা 4টা ছবি দেখেছিলাম। তো এখানে আমাদের নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে পরিবেশ সংরক্ষণে আমি কি করব তা পাশের খালি জায়গায় লিখি।
তো এখানে ছবি নাম্বার 1, তো আমরা 1 নাম্বার ছবিতে কি দেখেছিলাম, জলাশয়ে বা যত্রতত্র প্রচুর প্লাস্টিক ও ময়লা আবর্জনা পড়ে আছে। তো আমরা 1 নাম্বার ছবিতে এটা দেখেছিলাম। তো আমরা ছবিটা আবার দেখি। তো শিক্ষার্থীরা আমরা ছবিটা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের করণীয়, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবো না এবং নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ময়লা ফেলবো। অন্যদেরকেও প্লাস্টিক বর্জ্য সঠিক স্থানে ফেলতে উৎসাহিত করব। তো শিক্ষার্থীরা এখানে আমরা এই ছবির খালি বক্সে এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছ এই লেখাগুলো লিখব। আশা করি বুঝতে পেরেছ। এরপর ছবি নাম্বার 2। তো ছবি নাম্বার 2 আমরা কি দেখতে পাচ্ছি, নির্বিচারে বনের গাছ কাটা হচ্ছে। তো এখানে আমাদের করণীয়, এই বক্সে আমরা কি লিখব, বিনা প্রয়োজনে গাছ কাটবো না, পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগাবো এবং বন রক্ষায় সচেতনতা তৈরি করব। তো শিক্ষার্থীরা আমরা ওই 2 নাম্বার ছবিটার ফার্স্টের বক্সে নিচের এই লেখাটা লিখব। মানে আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমরা 3 নাম্বার ছবিতে দেখতে পেয়েছিলাম পার্কে বা বনভোজনের স্থানে আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমরা ছবিটা আবার দেখি। তো শিক্ষার্থীরা আমরা ছবিটা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি পার্কে বা বনভোজনে ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখানে আমাদের করণীয় হলো, বেড়াতে গেলে বা পিকনিকে গেলে খাবারের প্যাকেট ও ময়লা চারদিকে না ফেলে একটি ব্যাগে জমিয়ে ডাস্টবিনে ফেলবো, জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তো শিক্ষার্থীরা আমরা 3 নাম্বার ছবির ফাঁসের আমাদের করণীয় যে বক্সটা রয়েছে সেই বক্সটা আমরা এই লেখাটা লিখব। আশা করি বুঝতে পেরেছ। এরপর 4 নাম্বার ছবিতে আমরা দেখতে পাচ্ছি পশু পাখি শিকার করা হচ্ছে। তো এখানে আমাদের যে করণীয় সেটা হলো, পশু পাখি শিকার করব না এবং বন্যপ্রাণী সংরক্ষণে সহায়তা করব। পরিবেশের জীব বৈচিত্র্য রক্ষায় পশু পাখিদের অবাধ বিচরণ নিশ্চিত করতে ভূমিকা রাখব। তো শিক্ষার্থীরা এখানে আমরা 4 নাম্বার যে ছবিটা, সেই ছবিটার ফাঁসের বক্সটাতে আমরা কী লিখব, এই লেখাটা। তো আশা করি তোমরা এই ছবি এবং আমাদের করণীয়র এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা তোমাদের ঘ নাম্বার প্রশ্নে যাই। তো এখানে আমরা ঘ নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছি, বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণে সারা বছরের জন্য একটি পরিকল্পনা তৈরি করি। তো এখানে আমরা সংরক্ষণের ক্ষেত্র, যেমন বিদ্যালয়ের আঙ্গিনা আমাদের শ্রেণীকক্ষ বৃক্ষরোপণ বাগান করা, তারপর কখন করব এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রথমটাতে দেওয়া হয়েছে প্রতি সপ্তাহে। তো এরপর আর কিছু দেওয়া নেই। তো পরেরগুলো আমাদের লিখতে হবে। এরপর যারা কাজটি করবে এবং সহায়তা কী করবে, তো এখানে এই বক্সগুলো আমাদের পূরণ করতে হবে। তো আমরা তোমাদের এই ঘ নাম্বারের এই বক্সটা, এই ছকটা পূরণ করা সহ বিস্তারিত উত্তর দেখি। তো আমরা উত্তরটা দেখি। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা এই ছকটা কমপ্লিট করা সহ বিস্তারিত উত্তর সহ এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের সংরক্ষণের ক্ষেত্র বিদ্যালয়ের আঙিনা। তো এখানে কখন করব, প্রতি সপ্তাহে। যারা কাজটি করব, তো সেখানে লিখব শিক্ষার্থী ও পরিচ্ছন্নতা কর্মী, তারপর সহায়তা কী করবে, তো এখানে লিখব বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এরপর আমরা আমাদের শ্রেণীকক্ষ এখানে কখন করব, এখানে লিখব প্রতিদিন ছুটির পর। তো যারা কাজটি করবে তারা হলো শ্রেণীর সকল শিক্ষার্থী। তো সহায়তা কী করবে, শ্রেণীর ক্যাপ্টেন ও শিক্ষক। এরপর বৃক্ষরোপণ, তো কখন করব, বর্ষাকালে, জুন বা জুলাইয়ের দিকে। তারপর যারা কাজটি করবে তারা হলো বিদ্যালয়ের পরিবেশ ক্লাসের সদস্য, মানে পরিবেশ ক্লাবের সদস্য। তো সহায়তা কী করবে, প্রধান শিক্ষক ও মালি। তো মালি হলো যারা স্কুলে কাজ করে তারা। এরপর বাগান করা, তো এখানে কখন করব, শীতকালে ও সারা বছর। তো এখানে যারা কাজটি করবে তারা হলো স্কাউট ও গাইড সদস্যরা। তো সহায়তা কী করবে, বিদ্যালয়ের কৃষি শিক্ষকরা। তো শিক্ষার্থীরা এখানে তোমরা ঘ নাম্বারের পরিবেশ, বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণে সারা বছরের জন্য একটি পরিকল্পনা তৈরি করি। তো এখানে আমরা এই ছকটা বিস্তারিত উত্তর সহ কমপ্লিট করে দিলাম তোমাদের। তো তোমরা এই ছকটা এভাবেই কমপ্লিট করবে, আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা আমাদের এই প্রশ্নের উত্তর দেখা হলো। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি অনুশীলনী। তো এখানে অনুশীলনীতে যতগুলো প্রশ্ন রয়েছে, এখন আমি তোমাদের অনুশীলনীর সবগুলো প্রশ্নের উত্তর দেখাবো। তো এখানে ক নাম্বার সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো এখানে আমাদের 1 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে। তো 1 নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ, গাছপালা। তো এখানে আমরা গাছপালার উপর একটা টিক চিহ্ন দিই, যেহেতু আমাদের বলা হয়েছে টিক চিহ্ন দেওয়ার জন্য। তো 1 নাম্বার উত্তর হবে ঘ। এরপর 2 নাম্বার, বায়ু দূষণের কারণ কোনটি। তো 2 নাম্বার প্রশ্নের উত্তর হবে খ, নগরায়ন। তো এখানে নগরায়নের খ নাম্বারে আমরা একটা টিক চিহ্ন দিই। তো বায়ু দূষণের কারণ কোনটি, সেটি হলো নগরায়ন। তো শিক্ষার্থীরা এখানে আমাদের অনুশীলনীর ক নাম্বারের টিক চিহ্নগুলোর উত্তর দেখা হলো। এরপর আমরা এর পরের প্রশ্নে যাই। তো এখানে আমরা খ নাম্বারে দেখতে পাচ্ছি সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা। তো এখানে 1 নাম্বার, প্রাকৃতিক জ্বালানির মজুদ। তো এখানে আমরা খালি জায়গা দেখতে পাচ্ছি 9। তো এখানে আমরা খালি জায়গা লিখব অফুরন্ত নয়, প্রাকৃতিক জ্বালানির মজুদ অফুরন্ত নয়। তারপর 2 নাম্বারে, পাহাড় ও গাছ কাটার ফলে ড্যাশ হয়। তো এখানে আমরা খালি জায়গা লিখব
ভূমিধস। পাহাড় ও গাছ কাটার ফলে ভূমিধস হয়। তো শিক্ষার্থীরা আমরা 1 নম্বরে লিখব প্রাকৃতিক জ্বালানির মজুদ অফুরন্ত নয়। তারপর 2 নম্বরে লিখব পাহাড় ও গাছ কাটার ফলে ভূমিধস হয়। এরপর 3 নাম্বার মাটি ছাঁকনির মতো কাজ করে বৃষ্টির পানিকে বিশুদ্ধ করে। তো এখানে আমরা খালি জায়গায় কি লিখব? বিশুদ্ধ করে। তো শিক্ষার্থীরা এখানে আমরা শূন্যস্থানগুলো তোমাদের আরও বিস্তারিত দেখাই। তো এখানে তোমরা স্ক্রিনে তোমাদের অনুশীলনীর ক এবং ক্ষয়ের উত্তর দেখতে পাচ্ছ। এখানে ক নাম্বারের সঠিক উত্তরগুলোতে 1 নাম্বার হবে গাছপালা, 2 নাম্বার হবে নগরায়ন। তারপর তোমরা শূন্যস্থানগুলোর উত্তর এখানে দেখতে পাচ্ছ। এখানে 1 নাম্বারে বসেছে অপুরন্ত, 2 নাম্বারে ভূমিধস, তারপর 3 নাম্বারে বিশুদ্ধ। তো আমি যেভাবে বলেছি সেম এভাবেই। তো শিক্ষার্থীরা এরপর আমরা এরপরের প্রশ্নে যাই। তো এরপর এখানে আমাদের ঘ নাম্বারে বলা হয়েছে সত্য হলে তার পাশে দন্ত্যাস্ব লিখো এবং মিথ্যা হলে তার পাশে মরশিকার্মী লিখো। তো এখানে আমাদের সত্য হলে সত্য এটা পুরা লেখা লাগবে না, দন্ত্যাস্ব লিখলে হবে, এবং মিথ্যা হলে মরশিকার্মী এটা লিখলে হবে। তো এখানে আমাদের 1 নাম্বারে আমাদের বলা হয়েছে উপকূলীয় অঞ্চলে ভাত দিয়ে চিংড়ি চাষ করলে মাটির লবণাক্ততা কমে যায়। তো এখানে 1 নাম্বার এটি হবে মিথ্যা। তো এখানে আমরা এর পাশে লিখব মরশিকার্মী। তারপর 2 নাম্বারে লিখব প্লাস্টিকের বোতল জলাশয়ে ফেললে পানি দূষণ হয়, এটি সত্য। তারপর 3 নাম্বার সৌরশক্তি ব্যবহারে পরিবেশের জন্য ক্ষতিকর, এটি মিথ্যা। তারপর 4 নাম্বার প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ আমাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করে, তো এটি হলো সত্য। তো শিক্ষার্থীরা এখানে তোমাদের ঘ নাম্বারের এই প্রশ্নগুলোর উত্তর আরেকটু বিস্তারিত তোমাদের দেখাই। তো এখানে আমরা তোমাদের উত্তরগুলো বিস্তারিত দেখতে পাচ্ছি সত্য মিথ্যা। তো এখানে 1 নাম্বার আমাদের বাক্যটি ছিল উপকূলীয় অঞ্চলে বাদ দিয়ে চিংড়ি চাষ করলে মাটির লবণাক্ততা কমে যায়। তো এটির উত্তর হবে মিথ্যা, মানে এর ভাষায় তোমরা মিথ্যা লিখবে। তো বইয়ের 2 নং পৃষ্ঠায় বলা আছে বাদ দিয়ে চিংড়ি চাষের ফলে মাটির লবণাক্ততা বাড়ে। তো এখানে বলা হয়েছে লবণাক্ততা কমে, তো এটি হলো মিথ্যা। এরপর 2 নাম্বার প্লাস্টিকের বোতল জলাশয়ে ফেললে পানি দূষণ হয়, তো এটি হবে সত্য, কারণ যত্রতত্র প্লাস্টিক ও আবর্জনা ফেলা পানি ও মাটি দূষণের অন্যতম কারণ। তারপর 3 নাম্বার সৌরশক্তি ব্যবহারে পরিবেশের জন্য ক্ষতিকর, তো এখানে এটি হবে মিথ্যা, কারণ সূর্য সকল শক্তির উৎস এবং আমরা একে পরিবেশ বান্ধব শক্তি হিসেবে ব্যবহার করি, তো এটি হবে মিথ্যা। এরপর 4 নাম্বার প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ আমাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করে, তো এটি হবে সত্য, মানুষের বিভিন্ন সচেতন কার্যক্রমে প্রাকৃতিক পরিবেশকে রক্ষা বা সংরক্ষণ করতে পারে। তো শিক্ষার্থীরা এখানে তোমরা সত্য মিথ্যা এগুলোর উত্তর পেয়ে গেছো। তো আমি আশা করছি তোমাদের এগুলোর উত্তর মানে এই ঘ নাম্বারের সত্য মিথ্যার উত্তরগুলো ভালোভাবে দেখিয়ে দিতে পেরেছি। তো আমরা এবার এর পরের প্রশ্নে যাই, মানে তোমাদের অনুশীলনীর এর পরের প্রশ্নে যাই। তো এখানে আমরা ঘ নাম্বারে দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখব। তো এখানে 1 নাম্বার প্রশ্ন আমাদের জীবনে সূর্য কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর 2 নাম্বার মাটি দূষণের 3টি কারণ লেখো। তারপর 3 নাম্বার বন ধ্বংসের 3টি কারণ লেখো। তারপর 4 নাম্বার আমাদের অর্থনীতিতে পানি সম্পদের 3টি গুরুত্ব লেখো। তো এখন আমরা তোমাদের ঘ নাম্বারের এই 4টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখাই। তো শিক্ষার্থীরা এখানে আমরা তোমাদের ঘ নাম্বারের অনুশীলনীর ঘ নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখতে পাচ্ছি। এখানে 1 নাম্বার প্রশ্ন আমাদের জীবনে সূর্য কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই প্রশ্নটার উত্তর সূর্য সকল শক্তির উৎস, সবুজ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে যা প্রাণীরা খেয়ে বেঁচে থাকে, এছাড়া সূর্য আমাদের আলো তাপ দেয়। তারপর 2 নাম্বার মাটি দূষণের 3টি কারণ লেখো। তো 2 নাম্বার প্রশ্নের উত্তর 1 কৃষিকাজে অতিরিক্ত কীটনাশক ব্যবহার, তারপর 2 জটরট পলিথিন ও প্লাস্টিক ফেলা, 3 ইট তৈরির জন্য উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়া। তো আমরা মাটি দূষণের 3টি কারণ এখানে দেখতে পেলাম। এরপর 3 এবং 4 নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। তো এখানে 3 নাম্বার প্রশ্নটি বন ধ্বংসের 3টি কারণ লেখো। তো এখানে আমরা 3 নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি 1 ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য ঘরবাড়ি ও আবাসন তৈরি, তারপর 2 আসবাবপত্র ও জ্বালানির জন্য অতিরিক্ত গাছ কাটা, 3 রাস্তাঘাট ও শিল্প কারখানা নির্মাণ। তো 3 নম্বর প্রশ্নের উত্তর ছিল এটা। তারপর 4 নম্বর প্রশ্ন আমাদের অর্থনীতিতে পানি সম্পদের 3টি গুরুত্ব লেখো। তো এখানে আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি 1 কৃষি জমিতে সেচ কাজের মাধ্যমে ফসল উৎপাদন বাড়ানো, 2 নদী ও জলাশয়ের মাছ চাষ করে জীবিকা নির্বাহ, তারপর 3 নবত্ব পণ্য পরিবহন ও ব্যবসা বাণিজ্যের সুযোগ। তো শিক্ষার্থীরা এখানে আমাদের 4 নম্বরের উত্তরও দেখা হলো। তো এখানে আমাদের মোটামুটি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ঘ নাম্বারের তোমাদের অনুশীলনীর ঘ নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন 4টি প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেখা হলো। এরপর আমরা এর পরের প্রশ্নে যাই। তো শিক্ষার্থীরা এরপর এখানে তোমাদের অনুশীলনীর ও নাম্বারে আমরা দেখতে পাচ্ছি বর্ণনামূলক প্রশ্ন। তো এখানে 1 নাম্বার প্রশ্ন প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কীভাবে একে অপরের উপর নির্ভরশীল। তারপর 2 নাম্বার প্রশ্ন প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে তোমার কী ভূমিকা পালন করবে তা লেখো। তো শিক্ষার্থীরা এখানে আমরা তোমাদের ও নাম্বারের বর্ণনামূলক 2টি প্রশ্ন দেখতে পাচ্ছি। তো এখন আমি তোমাদের এই 2টি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দেখাই। তো শিক্ষার্থীরা এখানে আমরা তোমাদের অনুশীলনীর ও নাম্বারের বর্ণনামূলক প্রশ্ন 2টার উত্তর দেখতে পাচ্ছি। এখানে 1 নাম্বার প্রশ্ন প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কীভাবে একে অপরের উপর নির্ভরশীল।
তো এখানে আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, মানুষের তৈরি সামাজিক পরিবেশ যেমন ঘরবাড়ি, বিদ্যালয় গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উপাদান যেমন কাঠ, বাঁশ, মাটি আমরা প্রকৃতি থেকে পাই। আবার সামাজিক প্রয়োজনে মানুষ যখন প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে বা রক্ষা করে তখন প্রকৃতিও সংরক্ষিত থাকে। পরিবেশের ভারসাম্য বজায় না থাকলে সামাজিক জীবনও হুমকির মুখে পড়ে। তো শিক্ষার্থীরা এখানে আমাদের বর্ণনামূলক প্রশ্নের 1 নম্বর প্রশ্নটি এবং সেটির উত্তর দেখা হলো। তারপর 2 নম্বর, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে তোমরা কী কী ভূমিকা পালন করবে তা লেখো। তো এখানে আমরা প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণে আমরা যে ধরনের ভূমিকা পালন করব তা হলো, এখানে 1 নম্বরে লিখবে আমরা যত্রতত্র ময়লা আবর্জনা ও প্লাস্টিক ফেলবো না, মানে যেখানে সেখানে ময়লা আবর্জনা ও প্লাস্টিক ফেলবো না। তারপর 2, বিনা প্রয়োজনে গাছ কাটবো না এবং নিয়মিত বৃক্ষরোপণ করব। তারপর পশু পাখি শিকার করব না এবং তাদের আবাসের ক্ষতি করব না। তারপর 4 নম্বরে লিখব বিদ্যালয়ের আঙিনা ও চারপাশ পরিষ্কার রাখবো। তো শিক্ষার্থীরা এখানে আমাদের 1 নম্বরের বর্ণনামূলক প্রশ্ন 1 এবং 2 দুইটা প্রশ্ন এবং সেটির উত্তরও দেখা হলো। তো প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, এখানে আমাদের মোটামুটি তোমাদের অধ্যায় 1 এটা সম্পূর্ণ বিস্তারিত দেখা হয়ে গেল। এখানে 1 থেকে 8 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের যা রয়েছে আশা করি আমি তোমাদের সব কিছু ভালোভাবে এখানে দেখিয়ে দিতে পেরেছি। তো শিক্ষার্থীরা সেমভাবে তোমাদের অধ্যায় 2, তো এখানে আমরা দেখতে পাচ্ছি অধ্যায় 2 অধ্যায়টার নাম হলো ধর্মীয় সম্প্রীতি। তো আজকে তোমাদের এই 1 নাম্বার অধ্যায়টা যেভাবে আমরা শেষ করে দিয়েছি সেমভাবে তোমাদের এর পরের ভিডিওতে 2 নম্বর অধ্যায়টাও শেষ করে দিব, একদম সেমভাবে সকল প্রশ্ন এবং সেগুলোর উত্তর নিয়ে শেষ করে দিব। তো তোমরা সেই ধরনের সেই ভিডিওটা পাওয়ার জন্য জাস্ট আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো সাবস্ক্রাইব করার জন্য তোমরা এই ভিডিওতে কোনায় একটা সাবস্ক্রাইব লেখা কালো একটা বাটন দেখতে পাচ্ছ, সেই বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশানের ঘন্টার মতো একটা আইকন দেখতে পাচ্ছ, সেই আইকনে ক্লিক করে তোমরা নোটিফিকেশানে অল করে দিবে। তো এভাবে তোমরা আমাদের সবগুলো ক্লাস ফ্রিতে করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি ছিল এটুকু। আশা করি ভিডিওটি মানে এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ভিডিওর জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফেজ।